আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম দাম্পত্য মাধুরী। গল্পটি লিখেছেন সংঘমিত্রা রায়চৌধুরী। এই কাহিনী হলো গিয়ে বিগত বিংশ শতকের প্রথম দশকের কলকাতার এক গড়পড়তা উচ্চবিত্ত একান্নবর্তী যৌথ বাঙালি পরিবারের। বিবাহযোগ্য এক শিক্ষিত সুপুরুষ সদ্য যুবকের বিবাহের জন্য পাত্রী খোঁজা শুরু হলো। পাত্রের তেমন কোনো দাবি দেওয়া নেই। পাত্রীর যেন বাংলা অক্ষর জ্ঞান থাকে এবং পাত্রীর বাপের বাড়ির লোকের যেন জামাইয়ের বিলেতে গিয়ে লেখাপড়া করার ইচ্ছেই কোনো আপত্তি না থাকে। গালে পান ঠুসে নিয়ে তা বেশ তো, এ তো অতি উত্তম কথা, তেমন মেয়েও আছে বই কি, একটু খোঁজ খবর করে নি বলে ঘটক ঠাকুর তখনকার মতো বিদায় নিলেন। তারপর প্রায় মাসখানেক বাদে পাথুরে ঘাটার মিত্তির বাড়ি থেকে উপযুক্ত মেয়ের সম্বন্ধ নিয়ে তিনি এলেন এই দর্জিপাড়ার দত্তবাড়িতে। পাত্র কাঙালিচরণ তখন তার কলেজের ইয়ারদোস্তদের সাথে বসে আত্মা আছে কি নেই সেই গুরুতর চর্চায় ভারী ব্যস্ত। পেয়ালার পর পেয়ালা চা তৈরি হচ্ছে এবং নোনতা ভাজা ও মিষ্টি সহযোগে তা পৌঁছে যাচ্ছে দোতলার কাঙালি লাইব্রেরি লাগোয়া ছোট্ট বসবার ঘরখানাতে। ঘরের সামনেই দোতলার টানা বারান্দা ধরে সর্বক্ষণই বাড়ির দাস দাসী আর সেরেস্তার কর্মচারী এবং বাড়ির ছোট ছেলেপুলেদের যাতায়াত। তাদের মধ্যেই কোনো দুজন দাসীর কথোপকথন হঠাৎই কানে এলো কাঙালির। ছোটবাবুর বের জন্য মেয়ের খবর নিয়ে ঘটক ঠাকুর এসেছেন নিচে। খেদি যা তো বাঁচা, বড় গিন্নিমাকে খবর করগে যা। কথা কয়টি কানে আসতেই কাঙালির কান গরম হয়ে উঠল। আত্মা সম্পর্কে ঠিক কী আলোচনা চলছিল তখন যেন তার কিছুই কাঙালিচরণের মনে পড়ল না। বন্ধুবর্গের উৎসাহে যেন কেমন ভাঁটা পড়ল। চা ও জলযোগও ততক্ষণে শেষ হয়েছিল। বন্ধুরা বিদায় চাইলে সেদিন আর কাঙালি তাদের আটকালো না, কারণ তার দাবি অনুযায়ী অক্ষর জ্ঞান সম্পন্না কেমন পাত্রীর খোঁজ ঘটক ঠাকুর এনেছেন তা জানবার জন্য সদ্য 21 উত্তীর্ণ হিন্দু কলেজের প্রগতিশীল ছাত্র কাঙালিচরণ দত্তের উৎসুকের পরিসীমা নেই তখন। কয়েকদিনের উৎকণ্ঠার পরে কাঙালি শুনল ছোট খুড়ো মশাই আর বড় পিসে মশাই দুজনে ঘটক ঠাকুর ও সেরেস্তা নায়েব মশাইকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে গেছেন। পাত্রী 13 বছর বর্ষিয়া, যথেষ্ট সুশ্রী, শান্ত, সুলক্ষণা। নাম অভয়াবালা। পাত্রপক্ষের পাত্রী বেশ পছন্দ। পাকা কথা দেওয়ার আগে ওই শুধু একটু বাজিয়ে নেওয়া আর কি, নিয়ম রক্ষার তাগিদে। সব ভালো করে জেনে শুনে না নিলে বাড়ির মহিলারা আবার বাঁকা কথা শোনাতে ছাড়বেন না। তাদের যে পাত্রী পছন্দ করতে আসার রীতি রেওয়াজ নেই, কাজেই বাড়ির পুরুষদের তারা পই পই করে বুঝিয়ে বলে দিয়েছেন কি কি বিষয় জেনে নেওয়া অবশ্য কর্তব্য। কাঙালির ছোট খুড়ো মশাই পাত্রীকে জিজ্ঞাসা করলেন, মা লক্ষ্মী, তা তুমি রান্না বান্না কিছু জানো তো নাকি না? বড় করে ঘাড় হেলিয়ে জবাব দিল অভয়াবালা, হ্যাঁ। তা কি কি রাঁধতে জানো একটু বলো তো মা। লুচি, কুমড়োর ছক্কা, ছোলা বুটের ডাল, হালুয়া, পায়েস, মোহনভোগ, ক্ষীর। তা বেশ, তা বেশ, বৈকালের জলখাবার ওই ওতেই বেশ হবে। তা মা, শুনেছি তুমি নাকি লেখাপড়াও করতে পারো। অভয়াবালা লজ্জায় মাথা নিচু করে বুকে চিবুক ছোঁয়ায়। ঘটক ঠাকুর আর অভয়ার বড় জ্যাঠামশাই সমস্বরে উত্তর দেন, রোজ রামায়ণ মহাভারত পড়ে শোনায় বাড়ির সব্বাইকে। কাঙালির বড় পিসেমশাই জিজ্ঞাসা করেন এবার, তা মা লক্ষ্মী, লেখাপড়া কি গুরুমশাইয়ের কাছে শিখেছ? প্রশ্ন শুনে অভয়াবালা মাথা নিচু করেই দুদিকে প্রবল বেগে ঘাড় নাড়ে। অভয়ার হয়ে বড় ঠাকুরদা মশাই উত্তর দিয়ে দেন, আরে রামো রামো, না না, কোনো গুরুমশাইয়ের কাছে আমাদের ঘরের মেয়ে লেখাপড়া শিখবে? এটা একখানা কথার মতো কথা হলো কি ঘোষমশাই? অভয়া মায়ের আমাদের বড্ড মাতা, দাদাদের লেখাপড়া শুনে শুনেই সে শিখে নেয়। কাঙালির বড় পিসেমশাই পাইকপাড়ার ডাক সাইটে ঘোষবাড়ির বড় তরফের বড় ছেলে, দর্জিপাড়ার দত্তবাড়ির বড় তরফের বড় জামাই। তার মান মর্যাদা বিচার বিবেচনায় আলাদা ধাঁচের। সাই দিলেন পাত্রী অভয়াবালার বড় ঠাকুর দাদা মশাইয়ের কথায়। বটেই তো, বটেই তো, আমাদের কাঙালির তো ওইটুখানি দাবি, বউ একটু লেখাপড়া জানবে। সেও তো বড্ড একজন পুঁথি পড়া ছেলে কিনা।
হিন্দু কলেজে তার আদর কদরই আলাদা, বুঝলেন কি না? বিলেতে যাবার কথাগুলো তো চলছে তার। ঠাড়ে ঠোড়ে বড় পিসেমশাই কাঙালিচরণের সামাজিক অবস্থানটি পাত্রীপক্ষকে বেশ করে বুঝিয়ে দিলেন। স্নেহপ্রবণ চোখে অভয়াবালাকে বললেন, এসো গে মা লক্ষ্মী, এবারে ভেতরে এসো গে। প্রায় ছুটেই ভারী বেনারসির পুঁটুলি পাকানো অভয়াবালা ভেতরে চলে গেল দাসী পরিবৃত্ত হয়ে গেল পাত্রী পছন্দ। এবারে রইল বাকি কেবল দেনা পাওনার কথা। সে কথা বলবার কইবার জন্য অবশ্য সঙ্গে সেরাস্তার নায়েব মশাই আছেন, তাকে সেরকম নির্দেশ দেওয়াই আছে। অবরে সবরে কিছু বলবার কইবার থাকলে বাড়ির কর্তারা তা জানাবেন। সুতরাং কথা মাখনের মতো মসৃণ গতিতে এগিয়ে গেল। দর্জিপাড়ার দত্তবাড়িতে বউ হয়ে যাবে পাথুরে ঘাটার মিত্তির বাড়ির মেয়ে। দেনা পাওনায় কখনো আটকায়? কথাবার্তা পাকাপাকি হয়ে গেল। বিবাহের দিনক্ষণ সবই ধার্য হলো, কথা পাকা হতেই। তারপর মাঘের এক শুভ দিনে শুভ লগ্নে 13 বছরের অভয়াবালার সঙ্গে 21 বছরের কাঙালিচরণের শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। যথারীতি শুরু হলো তাদের দাম্পত্য জীবন। বাড়ি ভর্তি সমবয়সী ননদ, দেওর, ভাসুরপো, ভাসুরজি, ভাগ্নে, ভাগ্নির সঙ্গে দিন রাত হেসে খেলে গল্প করে অল্প দিনেই অভয়া ভারী মিশ খেয়ে গেল শ্বশুরবাড়িতে। অষ্টমঙ্গলা, ধুলোপায়ের দিন, সুবচনী, সত্যনারায়ণ সব একে একে মিটতে এবং বিবাহ উৎসবে রেশ কাটতেই আত্মীয় স্বজন অতিথিরাও বিদায় নিলেন। এইবার ঠিকঠাক সংসার যাত্রা শুরু হলো অভয়া ও কাঙালির। দিদি শাশুড়ি, জেঠ শাশুড়ি, খুশ শাশুড়ি, শাশুড়ি মা, পিস শাশুড়ি, মাস শাশুড়ি, 3 তরফের 3 বাল্য বিধবা ননদ সবাইয়ের সমবেত তত্ত্বাবধানে শুরু হলো অভয়াবালার সংসারের তালিম। তবে বকাঝকার বিশেষ চল নেই এই বাড়িতে। এতে ভারী স্বস্তি পেল অভয়াবালা। রোজ বিকেলবেলা বালিকা বধূকে চুলে তেল দিয়ে রকম রকমের বাহারি খোপা বেঁধে দেন বাল্য বিধবা পিসি শাশুড়ি। সোনার ঝুমকো দেওয়া রূপোর কাঁটা আর সোনার ফুল কাটা বাহারি চিরুনি গুঁজে দেন খোপায়। তারপর তারিপের চোখে ঘুরিয়ে ফিরিয়ে নববধূকে দেখে তার চিবুক ছুঁয়ে আশিস দেন। কিন্তু কি জ্বালাতন! রাত্রিবেলায় শুলেই মাথার কাঁটা আর চিরুনির দাঁড়া ফুটে যায়। অসুবিধার কথা কাঙালিকে মুখ ফুটে বলে ফেলে অভয়া। কাঙালি ঠোঁটে আঙুল রেখে চুপ করায় নববধূকে। রাতে ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে বউকে কোলের কাছে বসিয়ে কাঙালি বউয়ের খোপা খুলে দেয় নিজের হাতে। তারপর কাঙালির বুকে হেলান দিয়ে বসে নিজের পছন্দ মতো বিনুনি বাঁধতে বাঁধতে মুচকি হেসে অভয়া বলে, আপনার নামখানা অমন ধারা কেন? হতভম্ব কাঙালি। কখনো তো নিজের নাম নিয়ে সে ভাবেইনি। বোকা বোকা অপ্রস্তুতের হাসি হেসে বলে, কেমন ধারা? খিলখিল হাসিতে গড়িয়ে পড়ে অভয়া বলে, কেমন যেন দুঃখী দুঃখী পাড়া। হি হি। তরুণ কাঙালি শক্ত আলিঙ্গনে বাঁধে সদ্য কিশোরী অভয়াকে। চুপ চুপ, সবাই শুনতে পাবে যে, তোমায় মন্দ বলবে যে। ইস, বললেই হলো। আপনি আছেন কি করতে? অভয়া আদুরে গলায় বলেই বরের গলার ভাঁজে মুখ লুকোয়। অভয়ার চোখ বোজা, নাকের পাটা তিত্তির করে কাঁপছে। কাঙালির বুকের বাঁ দিকের যন্ত্রখানি বড্ড জোরে জোরে হাতুড়ি পিটছে যেন। ঢিপ 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 ঢিপ। কাঙালির উত্তপ্ত শ্বাস অভয়ার সর্বাঙ্গে কেমন যেন এক শিহরণ জাগায়। সেই উত্তেজনা আর শিহরণ হাসির ঝর্ণাধারা হয়ে দুজনকে ভিজিয়ে স্নান করায়। কাঙালি এক হাতে বউকে বুকে জড়িয়ে ধরে আর এক হাতে তুলে নেয় বই। হাত বাড়িয়ে উস্কে দেয় বিলেতি ল্যাম্পের আলো। সাদা ধবধবে বিছানায় সেই আলো কত রকমের কারিকুরি করে। কেমন ছায়া ছায়া, মায়া মায়া। অভয়া শাড়ির আঁচল গুছিয়ে কাঙালির বুকের কাছটিতে আরও ঘেঁষে বসে। কাঙালির আঙুল খেলা করে অভয়ার বাহুতে, কোমরে, গলায়। কত রকমের মোটা মোটা লাল, নীল, সবুজ বাঁধাই করা সব ইংরেজি বই। তার থেকে কাঙালি বউকে পড়ে শোনায় শেলি, বাইরন, কিটসের কবিতা। মানে বলে বলে বুঝিয়ে দেয়। শোনায় হেলেন অফ ট্রয়ের গল্প, ওথেলা ডেসডিমোনার গল্প, অ্যান্টনি ক্লিওপেট্রার গল্প, রোমিও জুলিয়েটের গল্প। মাঝে মাঝে পড়ে পুরাণের কাহিনী। সংস্কৃত থেকে বাংলায় তর্জমা করে কাহিনীর ভাবার্থ বুঝিয়ে দেয়। অভয়া শিহরিত হয়। আরও জোরে দুহাতে জড়িয়ে চেপে ধরে থাকে কাঙালিকে। এভাবেই দিন গড়ায়, মাস গড়ায়, বছর গড়ায়।
অভয়া এক একদিন সুর করে কাঙালিকে বাংলায় অনুবাদিত রামায়ণ মহাভারত পড়ে শোনায়। পড়তে পড়তে কোনো কোনো জায়গায় ঠেকলে কাঙালি তার মানে বুঝিয়ে দেয় সরল করে। মাঝে মাঝে অভয়া কাঙালির হাত ধরে টেনে মেঝেতে বসায়। তারপর বিয়ের তত্ত্বে ও যৌতুক পাওয়া দম দেওয়া খেলনা পুতুলগুলি নিয়ে খেলে দুজনে একসঙ্গে বসে। কির 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 কর 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 আওয়াজে পুতুলেরা চলে মেঝে জুড়ে। এক মনে বউ পুতুলের গতিবিধি পর্যবেক্ষণ করে, আর বউয়ের দিকে অপলক তাকিয়ে থাকে 21 উত্তীর্ণ সদ্য যুবক কাঙালিচরণ। তার 13 বছরের বউয়ের অবয়বের প্রত্যেক বিভঙ্গে খুঁজে পায় হেলেন, ডেসডিমোনা, ক্লিওপেট্রা, জুলিয়েট অথবা শকুন্তলা, দময়ন্তী, বেহুলা, সাবিত্রীকে। ধীরে ধীরে দুটি কুসুম কমল প্রাণে উন্মিলিত হতে থাকে চিরন্তন প্রেমের অঙ্কুর। দুটি নবীন প্রাণে প্রেম জাগ্রত হয় সদ্য প্রস্ফুটিত পুষ্পকোরকের মতো। দিনে কালে সেই কোরক পূর্ণতা লাভ করে সাবালক হবে, সবকটি পাপড়ি মেলে ধরবে আর প্রেম সুধা রসে পরিপূর্ণ হয়ে অবিমিশ্র দাম্পত্য মাধুরী ছড়াবে আজীবন নিরবিচ্ছিন্ন। কলেজের এক্সামিন নিয়ে কিছুদিন কাঙালিচরণ ভারী ব্যস্ত হলো। সারাদিন হয় কলেজে, নয় বইয়ে মুখ গুঁজে। রাত গভীর অবধি পড়ার ঘরে। অভয়াবেলার বড় একলা লাগে। মন খারাপে তার আর কিচ্ছুটি ভালো লাগে না। তার শাশুড়িরা সিদ্ধান্ত নিলেন কাঙালির এক্সামিনের এই দিন কতক অভয়াবালা বাপের বাড়ি থেকে ঘুরে আসুক। মনটা ফিরবে তাতে। সারাদিন মুখ কালো করে বেড়ায়। পালকি করে রওনা হবার সময় দোতলার টানা বারান্দায় অভয়া ঘোমটার আড়াল থেকে বারান্দার এ মাথা ও মাথা উদ্বিগ্ন চোখে তাকায়। কোথাও কাঙালিচরণ নেই। চোখ ফেটে জল বেরিয়ে আসে অভয়ার। মনে মনে ভাবে, যান থাকুন গে আরো বেশি করে নুকিয়ে, আমিও আর বাপের বাড়ি থেকে ফিরছি নে, তখন বুঝবেন মজাটা। হুমনা হুমনা শব্দে বেহারার পালকি নিয়ে চলেছে দর্জিপাড়া থেকে পাথুরে ঘাটার পথে। সামনে পথ দেখিয়ে পাকানো গোঁপওয়ালা লেঠেল বরকন্দাজ। 6 বেহারার পালকি, দত্তবাড়ির নববধূর পালকি। পালকির পাশে পাশে হেঁটে চলেছে মানদা দাসী আর ক্ষীরি বামনি, সঙ্গে আরও একদল দাস দাসী। তাদের মাথায় পরাতে ঝুড়িতে মেলায় উপঢৌকনের উপকরণ। দত্তবাড়ির নববধূ বাপের বাড়ি যাচ্ছে। সে কি খালি হাতে যেতে পারে? শ্বশুর বাড়ির নাক কাটা যাবে না তবে? তবে অভয়ার সেদিকে মোটেই মন নেই। বারবার শাড়ির আঁচলের খুঁটে চোখের জল মুছছে সে। তার মন প্রাণ জুড়ে তখন কেবলমাত্র কাঙালি আর কাঙালি। আসবার কালে একবার চোখের দেখাটুকু হলো না। যদিও রাস্তাঘাট মোটেই তেমন চেনে না অভয়াবালা, তবুও কত দূর এলো দেখতে পালকির কপাট একটুখানি ফাঁক করে বাইরের দিকে তাকালো অভয়া। পালকির ডান ধারে পাশে পাশে হাঁটছে মানদা দাসী আর ক্ষীরি বামনি। এরা দুজন অভয়ার শাশুড়ির খাস লোক। দরকারে অদরকারে অভয়ার সব খেয়াল এরাই রাখে। এবারে পালকির বাঁ পাশে দরজার ফাঁক দিয়ে দেখে নন্দদাদার পাশে একজন জোয়ান ছোকরা। মালকোঁচা মেরে পড়া কালো পাড়ওয়ালা কাপড়, গায়ে দোলাই, হাতে তেল চুকচুকে বাঁশের লাঠি, মাথায় তার গামছার ফেটটি, মুখে কালচে ছোপ, নাকের তলায় মস্ত মোচড়ানো একজোড়া গোঁফ। পাশ থেকে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নেয় অভয়া, কারণ সেই জোয়ান লেট হলো অভয়ার দিকে তাকিয়ে আছে। ও মা গো! মাথায় ঘোমটা লম্বা করে টানে অভয়া। পালকির দরজা মুড়ে বন্ধ করে দেয়। কে কোথায় দেখবে? তারপর তাই নিয়ে 5টা ছোট বড় কথা হবে। বাপের বাড়ির সহবত শিক্ষার বদনাম হবে। অভয়ার বুকটা ধক করে ওঠে। ও মা গো! আমি এসব কি ভাবছি? লেঠেলকে ওনার মতো দেখতে কেন হবে? ছি ছি, এ কি পাপের ভাবনা! সীতা সাবিত্রী অহল্যা তারা মন্দাদরী, সীতা সাবিত্রী অহল্যা তারা মন্দোদরী জপ করতে থাকে অভয়া দু চোখ প্রাণপণে বুঝে। হয়তো পরপুরুষের মধ্যে স্বামীর ছায়া দেখতে পাওয়ায় মহা পাপের স্খলন করতে। অভয়ার গাল বেয়ে জলের ধারা। মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে কেঁদে ভাসায়, আর অভয়ের হলো উল্টো বিপত্তি। শ্বশুর বাড়ি থেকে দিন কয়েকের জন্য বাপের বাড়িতে যেতে হচ্ছে বাধ্য হয়ে, বরের কলেজের এক্সামিনের কারণে। আর সে কিনা কেঁদে বুক ভাসাচ্ছে স্বামীর বিরহে। চোখের জল মোছবার সময় চোখ খুলতেই অভয়া দেখে এক টুকরো ভাঁজ করা কাগজ পালকির বাঁ ধারের দরজার ফাঁক দিয়ে গলানো। চোখের জলে গাল ভাসছে। ভাসুক, বুদ্ধিমতী অভয়া ঠিকই দেখেছে। হাসি মুখে তাড়াতাড়ি ভাঁজ করা কাগজের টুকরোখানা দুহাতে তুলে নেয় অভয়া। তার দুহাত থরথর করে কাঁপছে। তার বুকের ভেতর দমাদম ঢাকঢোল বাজছে।
কাগজখানার ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরে অভয়া। পালকির দুলুনেতে অভয়াও দুলতে দুলতেই পড়ে গোটা গোটা অক্ষরে কাঙালির হাতের লেখায় কছত্রের চিরকুট। লেঠেল সর্দারকে গোটা একটি টাকা বকশিস দিয়ে তারই কাছ থেকে ধার করা পোশাক পরে আর রামযাত্রার রং মেখে গোপ জুড়ে ছদ্মবেশে তোমার পাশে পাশে যাচ্ছি তো। পালকির দরজাটা একটু ফাঁক করে রাখো, যাতে দেখতে পাই। ঘোমটাটা সরিয়ে অভয়া চিরকুটের কাগজখানি খোঁপার ভেতরে গুঁজে রাখল। ভাগ্যে আজও আসবার কালে পিসিমা বাহারে খোপাখানা বেঁধে দিছিলেন। আবার ঘোমটা টেনে অভয়া পালকির বাঁধারে দরজাটা একটুকু ফাঁক করে রাখল। গোপন চোখাচোখিতেই পথ কোথা দিয়ে যেন ফুরিয়ে গেল। পাথুরে ঘাটার মিত্তির বাড়ির সদর দেউড়িতে এসে পালকি থামল। মানদা দাসী আর ক্ষীরিবামনি নতুন বউকে দুপাশ থেকে আঁকড়ে ধরে পালকি থেকে নামালো। বাড়ির ছোট বড় সবাই প্রায় সদরে এসে পৌঁছেছে। বিয়ের পরে অভয়াবালা এই প্রথমবার এতদিনকার জন্য আসছে, তার স্বামী কাঙালিচরণের এক্সামিন বলে। যাতে তার পড়ার ক্ষতি না হয় তাই আপাতত এই ব্যবস্থা। অভয়া শ্বশুরবাড়ি থেকে আগত দাস দাসীদের খুব ভালো করে খাতির আপ্যায়ন করা হতে লাগলো। অভয়ার বড় ঠাকুরমা নির্দেশ দিলেন, ও অভয়া মা, তুমি নিজে হাতে শ্বশুরবাড়ির লোকেদের আদর যত্ন করে খাওয়াও। বাপের বাড়ির মাথা না হেঁট হয়, দেখো মা। খুশি মনে ঘাড় নেড়ে অভয়া মা, খুড়িমা, জ্যাঠাইমাদের সাথে হাত লাগায়। এক কোণে বসেছে জোয়ান নতুন লেঠেলটা, মোটে খেতে পারে না বেশি। অভয়া ঘোমটা টেনে তার সামনে গিয়ে তার পাতে আর দুখানা দিই বলে 4টি ক্ষীর কদম ঢেলে দিল ঠোঁট টিপে হেসে। কাঙালি এই মিষ্টিটি ভারী ভালোবাসে কিনা। কায়দা করে আঁচলের আড়াল করে একখণ্ড ভাঁজ করা কাগজ ফেলে দেয় নতুন লেঠেলের পাতের পাশে। সকলের চোখ বাঁচিয়ে সে কাগজ ঢুকে পড়ল নতুন লেঠেলের মাথার গামছার ফেটটির ভাঁজে। মন উসখুস করে ওঠে কি লেখা আছে দেখবার জন্য। বকশিস বিদায় নিয়ে অভয়া শ্বশুরবাড়ির কুটুম্ব সমান দাসদাসীরা ফিরতি পথ ধরল। পাথুরে ঘাটা থেকে ফেরার সময় নতুন লেঠেলের ছদ্মবেশধারী কাঙালিচরণ মাঝপথে কোথায় যে দলছুট হলো তার হিসেব লেঠেল সর্দার ছাড়া আর কারোর কাছেই রইল না। ছোটবাবুর এ কাজে সাহায্য করে স্তক বড় ভয়ে ভয়ে ছিল সর্দার, সে বেচারু হাঁপ ছেড়ে বাঁচল। রাতে পড়ার মাঝে বারবার হাতে চিরকুটে চোখ গেল কাঙালির। অভয়া লিখেছে, পড়ায় মন দেবেন, এক্সামিন ভালো হয় যেন, তারপর আমায় নিয়ে যাবেন। কাঙালির এক্সামিন শেষ হবার দিনেই বইকালে তার ভয়ানক বাজছে বমি। ছেলে একেবারে নেতিয়ে পড়েছে। তড়িঘড়ি পালকি গেল পাথুরে ঘাটার মিত্তির বাড়িতে। বিন্দু মাত্র কাল বিলম্ব না করে অভয়া রওনা হলো। স্বামীর যে বড় অসুখ। বেশ গভীর রাতেই এসে পৌঁছালো অভয়া। কাঙালি শোবার ঘরের পালঙ্কে চোখ বুজে শুয়ে। অভয়া স্বামীর মুখের উপর ঝুঁকে পড়ে শুধায়, এখন কেমন আছেন? অভয়ার ঘোমটার একধার দিয়ে কাঙালির মাথাটা চাপা পড়ে গেছে। মাথাটা একটু উঁচিয়ে অভয়াবালার ঠোঁট দুখানা নিজের উষ্ণ ঠোঁট দিয়ে স্পর্শ করে কাঙালিচরণ। অভয়া বুঝল এবার কাঙালির আসল রোগ। বার্লি খেয়ে শুয়েছিল এতক্ষণ। ঘুমের ভান করল কাঙালি। বাড়ির সবাই নিশ্চিন্ত। এবারে অভয়াই সামলাবে। সবাই বেরিয়ে যেতেই দরজা বন্ধ করে অভয়া, অতখানি নুন গোলার জল খেয়ে যদি মন্দ কিছু হতো তখন? কাঙালি অভয়ার মুখখানে দুহাতে ধরে বলে, নইলে তোমায় কি করে আনাতুম বলো? কতদিন দেখিনি যে। কখন বড় মা আদেশ দেবেন তার জন্য অপেক্ষা করতুম তবে। অভয়া খিলখিলিয়ে বলে, রোমিওটা আমার কাঙালিই বটে। কাঙালিও মুচকি হাসে। আর আমার জুলিয়েটটা যে সাক্ষাৎ অভয়া, তার বেলায়। কাঙালি অভয়া শয়নকক্ষের দাম্পত্য মাধুরী সুবাস ছড়ায়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।